ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আলোচনা করব কবি জয়দেবের কবি প্রতিভার পরিচয় দেওয়ার জন্য এবং সেই সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসে তার অন্তর্ভুক্তির কারণ নির্দেশ করতে। তো চলো শুরু করা যাক কবি জয়দেবের কবি প্রতিভার পরিচয় এবং বাংলা সাহিত্যে ইতিহাসে তার অন্তর্ভুক্তির কারণ নির্ণয়। কবি জয়দেব, যার বর্ণনায় হিন্দি কবি নাভালি দাস বলেছেন, জয়দেব কবে নৃপচক টকব খণ্ড মণ্ডলেশ্বর আনি কবি। গীতগোবিন্দ রচয়িতা জয়দেব দ্বাদশ শতকের সর্বশ্রেষ্ঠ বাঙালি কবি এবং প্রতিষ্ঠা ও প্রভাবের দিক থেকে কালিদাসের মতো সর্বভারতীয় কবির পাশেই তার আসন নির্দিষ্ট হওয়া উচিত। গীতগোবিন্দের অন্তত 40খানি টীকার এবং তার অনুকরণে রচিত 15খানি কাব্যের নাম পাওয়া যায়। সুদূর রাজপুতনায় কাব্যখানি ভক্তি গ্রন্থরূপে আদৃত হয়। পুরীর জগন্নাথদেবের মন্দিরে প্রতাপরুদ্র গীতগোবিন্দ ব্যতীত অন্য গান নিষিদ্ধ করেন। শুধু তাই নয়, শিখ সম্প্রদায়ের গ্রন্থ সাহেবে জয়দেবের 2টি পদ স্থান লাভ করে। সমগ্র বৈষ্ণব সমাজে এই কাব্যখানি দ্বিতীয় ভাগবততুল্য মর্যাদা লাভ করেছে। স্বয়ং শ্রী চৈতন্যদেব এই গ্রন্থ শ্রবণে রসাবিষ্ট হতেন। এই কাব্যের জনপ্রিয়তা ও তার অকাট্য প্রমাণ। গীতগোবিন্দের শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ এই কাব্যের অন্তর্গত গানগুলির ভাষা। প্রাচীন সংস্কৃত কাব্যের সঙ্গে সমকালীন অপভ্রংশ ও প্রাকৃত কাব্যের ভাষাকে সংমিশ্রিত করে জয়দেব মধুর কোমলকান্ত পদাবলীর সৃষ্টি করেছেন। কাব্যের ভাষা ও আখ্যায়িকার রূপের দিক থেকে জয়দেব যে সংস্কৃত সাহিত্যে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। অলৌকিক দেবকাহিনীর সঙ্গে লৌকিক প্রেমকথার যে সমন্বয় তার কাব্যে লক্ষ্য করা যায়, তাও ভারতীয় সাহিত্যে অভিনব। আবার গীতিকাব্য রচনা করতে বসে তাকে লোকায়ত গীতি অভিনয়ের আঙ্গিকে বিন্যস্ত করে জয়দেব যে নাটকীয় গুণসম্পন্ন অপূর্ব কাব্য সৃষ্টি করেছেন তা সহজেই পাঠক শ্রোতার দৃষ্টি ও শ্রুতিকে আকর্ষণ করে। কাব্যটির বিষয়বস্তু ধর্মীয় হলেও লৌকিক ইন্দ্রিয় কামনার যে রসাবেশময় ব্যঞ্জনা এই কাব্যে লক্ষ্য করা যায় তা সংস্কৃত সাহিত্যে বিরল। কাব্য ও ধর্মের মধ্যে অসামান্য সম্মিলন ঘটিয়ে জয়দেব ভক্ত হয়েও কবি গৌরবমণ্ডিত হতে পেরেছেন। তার কবি হিসাবেও ভক্তি তিলক লাঞ্ছিত হতে তার বাধেনি। এই কারণেই জয়দেবের গীতগোবিন্দ একাধারে ভক্ত ও রসিক সমাজের ভক্তি ও রসতৃষ্ণা নিবারণে সমর্থ হয়েছে। যিনি ভক্ত তিনি জয়দেবের কাব্য থেকে তার আরাধ্য দেবতার সন্ধান পেতে বেগ পাবে না। যিনি কাব্যরসিক কাব্যানুশীলন জাত স্বচ্ছ মনের অধিকারী তিনিও এই কাব্যপাঠে বিমল আনন্দ লাভে সমর্থ হবেন। দেবকাহিনী বর্ণনায় কবি জয়দেবের এইখানেই জয়। গীতগোবিন্দের প্রভাব ভারতব্যাপী হলেও বাঙালি জয়দেবের এই কাব্যের প্রভাব বাংলা সাহিত্যের ক্ষেত্রে রয়েছে সর্বাধিক ও সুদূর প্রসারী। বাংলা সাহিত্যের সঙ্গে গীতগোবিন্দের অচ্ছেদ্য যোগ বর্তমান, আর এই যোগ বহিরঙ্গ, রূপগত, অন্তরঙ্গ, ভাবগত এবং সর্বোপরি কবিদের উপর প্রভাবকারী। রূপগত যোগের কথা বলতে গেলেই আগে মনে আসে সঙ্গীতের কথা। বাংলা সাহিত্যের সঙ্গীত প্রাণ জয়দেবের কাব্যের গৌরব তার গানগুলি। পণ্ডিতগণ মনে করেন জয়দেবের কাব্যে
যে গীতি কবিতার স্রোতমুখ খোলা হইল, তাহাই পরবর্তীকালের বৈষ্ণব কবিদের কাব্যে রসপুষ্টি ও শক্তি সঞ্চয় পাইয়া বাংলা সাহিত্যের প্রধান প্রবাহে পরিণত হইয়াছে। গীতগোবিন্দের সঙ্গে বাংলা সাহিত্যের ভাষা ও ছন্দের যোগও খুব ঘনিষ্ঠ। এই কাব্যের ভাষা বিচার করে প্রথমে জার্মান পণ্ডিত লসেন, পরে পিশেল ও তারপর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে গীতগোবিন্দের সঙ্গীতগুলির ভাষা ও ছন্দ অপভ্রংশের প্রভাব দেখে মনে হয় গানগুলি আদৌ অপভ্রংশ বা তৎকালীন প্রাচীন বাংলার রচিত হয়, পরে সংস্কৃতে অনুদিত হয়েছিল। বস্তুত গীতগোবিন্দের সঙ্গে বাংলা সাহিত্যের ছন্দগত মিল খুব গভীর। এমনকি কোনো কোনো পণ্ডিতের মতে গীতগোবিন্দ বাংলা পয়ার ও ত্রিপদী ছন্দের আকর। গীতগোবিন্দে অপভ্রংশ পাদাকুলক ছন্দের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। এই পাদাকুলক পরবর্তীকালে পয়ারে রূপান্তরিত হয়েছে। এছাড়া মাত্রা ছন্দে রচিত জয়দেবের পদাবলীর ধ্বনি বৈচিত্র্য যে অনায়াসেই বাংলা অক্ষরবৃত্তে রূপান্তরিত হতে পারে, কবিশেখর কালিদাস রায়ের গীত গোবিন্দ অনুবাদই তার প্রমাণ। জয়দেবের বদসী যদি কিঞ্চিদপি এর অনুকরণে বড়ুচণ্ডীদাস যদি কিছু বলো বলসি, কিংবা রবীন্দ্রনাথ পঞ্চমাত্রিক ছন্দে পঞ্চস্বরে দগ্ধ করে করেছ একই সন্ন্যাসী রচনা করে বাংলা ছন্দের বৈচিত্র্য সম্পাদন করেছেন। গীতগোবিন্দের গোত্র পরিচয়ে আমরা বলতে পারি লোকায়ত ভাষা সাহিত্যে নাচ, গান, অভিনয় নিয়ে যে এক ধরনের যাত্রা, কৃষ্ণযাত্রা প্রচলিত ছিল, জয়দেব সেই বস্তু এনেছেন সংস্কৃতে। গীতগোবিন্দের নাট্যগীতের পরবর্তী দেশীয় সংস্করণ বলতে পারি বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনকে। জয়দেবের গীতগোবিন্দ অলৌকিক দেবকাহিনী ও লৌকিক প্রেম গাথার মধ্যে এক অপূর্ব সমন্বয় সাধিত হয়েছে, যে সমন্বয় প্রচেষ্টা হালের গাথা সপ্তশতীতে এর আগেই দেখা গিয়েছিল, কিন্তু গীতগোবিন্দের মধ্য দিয়েই পরবর্তী বাংলা সাহিত্যে, বিশেষ করে পদাবলী সাহিত্যে তা অনুসৃত হয়েছে। রামকৃষ্ণ প্রেম সঙ্গীতের উদ্ভবের ইতিহাসে জয়দেবের গুরুত্বই এইখানে। জয়দেব অপূর্ব দক্ষতার সঙ্গে হরিশরণ ও বিলাস কলা কুতূহলকে এক করে যে গীত গোবিন্দ রচনা করেছেন, তা ভক্তের মনকে সরস করেছে, রসিকের চিত্তকে নাচিয়ে তুলেছে। রাধাকৃষ্ণ লীলা বর্ণনায় জয়দেব এই যে মিশ্র দৃষ্টি অবলম্বন করেছিলেন, সেই দৃষ্টিতে রাধাকৃষ্ণ লীলা কীর্তনের ধারাটি বৈষ্ণব কবিতার পরবর্তীকালে প্রবাহিত হয়েছে, দ্বাদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত। মৈথিল কবি বিদ্যাপতি জয়দেবকে এতদূর অনুসরণ করেছেন যে নিজেকে অভিনব জয়দেব বলে তিনি শ্লাঘাবোধ করেছেন। বড়ু চণ্ডীদাস তার কাব্যে জয়দেবের কাব্যের সার্থক অনুসরণ করেছেন। আঙ্গিক, ভাব, চরিত্র নির্মাণ ও কাব্য রচনার সব দিক থেকে জয়দেবের কাব্য থেকে অনুবাদের মাধ্যমে বড়ু চণ্ডীদাস অনেক পদ গ্রহণ করেছেন। স্থানে স্থানে ছন্দটি পর্যন্ত তিনি অটুট রেখেছেন। যেমন তোরে রতি আসো আসে গেলা অভিসারে। বাঙালি বৈষ্ণব কবিগণ জয়দেবকে তাদের আদি কবি বলে বিবেচনা করেন। বৈষ্ণব সহজিয়া ভক্তের দৃষ্টিতে জয়দেব আদিগুরু, নবরসিকের অন্যতম রসিক। গৌড়ীয় বৈষ্ণব সমাজে গীত গোবিন্দ শ্রীমদ্ ভাগবতের কবিত্বময় ভাষ্য গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম মূল প্রেরণা বলে স্বীকৃত। প্রভাবের ব্যাপকতার বিচারে জয়দেব একালের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথের সঙ্গে তুলনীয় হতে পারেন। কবি প্রতিভার তারতম্য স্বীকার করেও বলা যায় রবীন্দ্রোত্তর সমসাময়িকও বটে। যুগের কবিদের উপর রবীন্দ্রনাথের যে প্রভাব, বৈষ্ণব কবিদের উপর জয়দেবের প্রভাব অনেকটা সেই রকম।
শুধু বৈষ্ণব কবিরাই নন, একালের মধুসূদন থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত প্রায় সকল বড় কবি গীত গোবিন্দের কাছ থেকে কিছু না কিছু অনুপ্রেরণা লাভ করেছেন। সকলেই এই কাব্যখানিকে সাদর স্বীকৃতি জানিয়েছেন। মধুসূদন জয়দেবের সঙ্গে গোকুল ভবনে মানস ভ্রমণে বের হয়েছেন। রবীন্দ্রনাথ বর্ষা মেদুর শ্যামবঙ্গদেশে বসে বর্ষার দিনে জয়দেবকেই স্মরণ করেছেন। সমালোচক যথার্থই বলেছেন, একাধারে পদকাব্য কমলকান্ত পদাবলী এবং মঙ্গল কাব্য মঙ্গল সমুজ্জ্বল গীত হিসাবে পরবর্তী বাংলা পদাবলী সাহিত্যে এবং মঙ্গল কাব্য সাহিত্যে এই দুই সাহিত্যের ধারার আদিতে গীত গোবিন্দের স্থান। তো এই ছিল আজকের আলোচনা। আমরা এই আলোচনায় জয়দেব, তার কবি প্রতিভার পরিচয় এবং বাংলা সাহিত্যের ইতিহাসে তার অন্তর্ভুক্তির কারণ নির্ণয় করা হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো না লাগলো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এমন আরও ভিডিও পাওয়ার জন্য। অনুরোধ করব শেয়ার করে তোমার বন্ধুদের মধ্যেও এই আলোচনাটি ছড়িয়ে দিতে। ধন্যবাদ।